হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির যে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস চলছিল, আজকে তার 10 নম্বর ক্লাস। আজকে আমরা ভারতের যে নদ নদী আলোচনা করছিলাম, তার দক্ষিণ ভারতের প্রধান যে নদ নদী রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দক্ষিণ ভারতের প্রধান যে নদ নদী রয়েছে, মূলত এটা দুটি পর্যায়ে বিভক্ত। একটা হচ্ছে পশ্চিম বাহিনী, অপরটি হচ্ছে পূর্ব বাহিনী। তো দক্ষিণ ভারতের যে পশ্চিম বাহিনী নদীগুলি রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নিব। যেমন দেখো, নর্মদা নদী। তো নর্মদা নদী হচ্ছে দক্ষিণ ভারতের একটি পশ্চিম বাহিনী নদী, যার উৎপত্তি অমরকণ্টক শৃঙ্গ থেকে, আর এটা পতিত হয়েছে আরব সাগরে। তাহলে নর্মদা নদী দক্ষিণ ভারতের একটি পশ্চিম বাহিনী নদী, অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে এবং আরব সাগরে পতিত হয়েছে। পশ্চিম বাহিনী নদী বললাম। এই নর্মদা নদীর গুরুত্বপূর্ণ যে উপনদী রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হিরণ, বর্ণা, কোলার। মনে রাখবে, মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, অর্থাৎ নর্মদা নদীর মোহনায় কিন্তু কোনো বদ্বীপ নেই, এটা মনে রাখবে। তারপরে দেখো জলপ্রপাত, ধোঁয়াদর জলপ্রপাত কোন নদীতে রয়েছে? নর্মদা নদীতে। ঠিক আছে, মনে রাখবে পয়েন্টটা, নর্মদা নদীতে রয়েছে ধোঁয়াদর জলপ্রপাত। আর যদি বলা বাঁধ, তো সর্দার সরোবর বাঁধ রয়েছে কোথায়? তো এই নর্মদা নদীতে। এছাড়াও মনে রাখবে, অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হওয়ার ফল গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং আরব সাগরে পতিত হয়েছে। তাহলে প্রশ্ন আসে যে দক্ষিণ ভারতের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? তো মনে রাখবে, নর্মদা নদী। পশ্চিম বাহিনী এবং দীর্ঘতম নদী হচ্ছে নর্মদা। ঠিক আছে, দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী এবং দীর্ঘতম নদী হচ্ছে নর্মদা। তারপর দেখো, ভারতের পশ্চিম বাহিনী যে নদী নর্মদা, সেখানে বদ্বীপ সৃষ্টি হয়নি। নর্মদা নদী পশ্চিম বাহিনী নদী এবং আরব সাগরে পতিত হয়েছে। নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ধোঁয়াদর জলপ্রপাত এই নর্মদা নদীতে অবস্থিত, আর সর্দার সরোবর বাঁধ অবস্থিত নর্মদা নদীতে। এর সাথে মনে রাখবে, ভারতের যে পশ্চিম বাহিনী নদী রয়েছে, এগুলোতে কিন্তু কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। ঠিক আছে, পয়েন্টটা ইম্পর্টেন্ট। তারপর দেখব তাপ্তি নদী, এটিও ইম্পর্টেন্ট। তাপ্তি নদী দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী হচ্ছে তাপ্তি। উৎপত্তি হচ্ছে মুলতাই পর্বত বা মুলতাই পাহাড়, আরব সাগরে এটা পতিত হয়েছে। মনে রাখবে, মহাদেব পাহাড়ের মুলতাই শৃঙ্গ থেকে, ঠিক আছে, মহাদেব পাহাড়ের মুলতাই শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে এই তাপ্তি নদী। তাপ্তি নদী সাতপুরা এবং অজন্তা পাহাড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। পয়েন্টটা মনে রাখবে, তাপ্তি নদী সাতপুরা এবং অজন্তা পাহাড়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়াও মনে রাখবে, পশ্চিম বাহিনী এই তাপ্তি নদীর মোহনায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়নি। যেমন নর্মদা নদীতেও কোনো বদ্বীপ নেই, ঠিক তেমনই তাপ্তি নদীতেও কিন্তু কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। ঠিক আছে, তারপরে দেখো, দক্ষিণ ভারতের যে পূর্ব বাহিনী নদী রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ নদীগুলি আলোচনা করব। যেমন দেখো, মহানদী, সিয়াওয়ারা পাহাড়, সিয়াওয়ারা পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে আর বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি একটি পূর্ব বাহিনী নদী। ব্রাহ্মণী এবং বৈতরণী মহানদীর গুরুত্বপূর্ণ উপনদী। ব্রাহ্মণী এবং বৈতরণী, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে নিই। সিহওয়ারা পাহাড় থেকে এই মহানদী নদীর উৎপত্তি। দৈর্ঘ্যটা হচ্ছে 890 কিলোমিটার, অতটা ইম্পর্টেন্ট নেই, জাস্ট দেখে রাখো। মহানদী উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। দীর্ঘতম বাঁধ ভারতের হীরাকুদ বাঁধ কোথায় রয়েছে? উড়িষ্যার মহানদী নদীর উপরে। তারপরে দেখো, বঙ্গোপসাগরের মোহনাতে মহানদীর বদ্বীপ সৃষ্টি করেছে। ঠিক আছে, মনে রাখবে, বঙ্গোপসাগরের কাছে যে মোহনা রয়েছে, সেখানে মহানদীটি কী করেছে? বদ্বীপের সৃষ্টি করেছে। তারপর মহানদী নদীর যে বদ্বীপ রয়েছে, সেখানে অবস্থিত হচ্ছে কটক, উড়িষ্যার যে কটক শহর, এটি গুরুত্বপূর্ণ শহর এবং শিল্পকেন্দ্র, সেটা অবস্থিত। তারপর গোদাবরী, গোদাবরীর উৎপত্তি হচ্ছে ত্রিম্বক পর্বত থেকে, আর এর পতনস্থল বঙ্গোপসাগর। এটিও একটি পূর্ব বাহিনী নদী। মঞ্জিরা, পেনগঙ্গা, এটা হচ্ছে গোদাবরী নদীর
গুরুত্বপূর্ণ উপনদী মঞ্জিরা পেনগঙ্গা, কার না গোদাবরী নদীর। মহারাষ্ট্রের যে নাসিক রয়েছে সেই মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বক পর্বত থেকে কিন্তু এই গোদাবরী নদীর উৎপত্তি। গোদাবরী নদী দক্ষিণ ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম নদী, মনে রাখবে দক্ষিণ ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম নদী। গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গাও কিন্তু বলা হয়, দৈর্ঘ্যের বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। গোদাবরী নদীর ডান তীরের প্রধান উপনদী হচ্ছে মঞ্জিরা, আর গোদাবরী নদী বঙ্গোপসাগরের মোহনায় কিন্তু বদ্বীপ সৃষ্টি করেছে। এই পয়েন্টগুলো মনে রাখবে এই গোদাবরী নদীর সম্পর্কে। তারপরে দেখো কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীটাও ইম্পর্টেন্ট। তো কৃষ্ণা নদী থেকে যেসব গুরুত্বপূর্ণ পড়তে হবে দেখো, উৎস হচ্ছে মহাবালেশ্বর। কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে মহাবালেশ্বর, আর পতনস্থল বঙ্গোপসাগর। এটিও একটি পূর্ব বাহিনী নদী। তুঙ্গভদ্রা, ভীমি, কয়না প্রত্যেকটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। মনে রাখবে বদ্বীপ রয়েছে এই কৃষ্ণা নদীর মাঝখানে, কিন্তু কোনো বদ্বীপ অবশ্যই আছে। নাগার্জুন সাগর বাঁধ ইম্পর্টেন্ট, কোন নদীতে রয়েছে? কৃষ্ণা নদীতে। কোন বাঁধ? নাগার্জুন সাগর বাঁধ। এই কৃষ্ণা নদীটি পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে। নাগার্জুন সাগর বাঁধ এই কৃষ্ণা নদীতে অবস্থিত এবং এটি অবস্থিত তেলেঙ্গানা রাজ্যে। মনে রাখবে নাগার্জুন সাগর বাঁধ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং কৃষ্ণা নদীতে রয়েছে। তারপর দেখো তুঙ্গভদ্রা, এটা হচ্ছে কৃষ্ণা নদীর প্রধান উপনদী। তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর প্রধান উপনদী। দৈর্ঘ্যের বিচারে কৃষ্ণা নদী ভারতের পঞ্চম বৃহত্তম নদী। পঞ্চম বৃহত্তম নদী হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। তারপর কৃষ্ণা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1300 কিলোমিটার। ইম্পর্টেন্ট নয়, জাস্ট দেখে রাখবে। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভারতে পাখির পায়ের মতো যে বদ্বীপ সৃষ্টি হচ্ছে কোথায়? তো কৃষ্ণা নদীতে। মনে রাখবে কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে। এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখব কাবেরী নদী। এই কাবেরী নদী থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে মনে রাখবে ব্রহ্মগিরি, ঠিক আছে? পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে কিন্তু এই কাবেরী নদীর উৎপত্তি। কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় পবিত্রতার বিচারে। এটা কিন্তু পবিত্রতার বিচারে বলা হয়, যেমন আগেরটা গোদাবরী ছিল, তাকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা, তবে দৈর্ঘ্যের বিচারে কিন্তু কাবেরী হচ্ছে পবিত্রতার বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর রয়েছে। কোথায়? কাবেরী নদীর উপরে। কি না? শিব সমুদ্রম জলপ্রপাত। পতনস্থল হচ্ছে আরব সাগর, প্রবাহ পথ হচ্ছে পূর্ব বাহিনী। উপনদী যদি বলা হয় ভবনী, অমরাবতী, এগুলো গুরুত্বপূর্ণ উপনদী। জলপ্রপাত রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত। মনে রাখবে যে গোদাবরী এবং কাবেরী এই দুটি নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু বলা হয়, তবে একটিকে দৈর্ঘ্যের বিচারে এবং অপরটিকে পবিত্রতার বিচারে। এটা মনে রাখবে, ঠিক আছে? তারপর দেখো এছাড়াও গুরুত্বপূর্ণ ছোট ছোট কিছু নদী রয়েছে, যেমন সবরমতী রাজস্থানের উদয়পুর জেলার আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়েছে এই সবরমতী নদীটি। আরব সাগরের খাম্বাত উপসাগরে কিন্তু পতিত হয়েছে। ইম্পর্টেন্ট। আর তারপর কিছু দরকার নেই, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে মাহি নদী। মাহি নদী হচ্ছে পশ্চিম ভারতের একটি নদী। মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ভাগর অঞ্চল দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এই অঞ্চলটি। এই মাহি নদী সম্পর্কে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আরব সাগরে পতিত হয়েছে। কোথায়? গুজরাটের কাছে। আর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে। এইটা মোস্ট ইম্পর্টেন্ট। একমাত্র এমন একটি নদীর নাম বলো যেটি কর্কট ক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে, তো সেটা হয়ে যাবে মাহি নদী। তারপর হচ্ছে সুবর্ণরেখা নদী। রাঁচির কাছে, ঠিক আছে, উৎপত্তি লাভ করার পর ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। আর উড়িষ্যার তালসারির কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। রাঁচির কাছে সুবর্ণরেখা নদীতে হুন্ডরু জলপ্রপাত কিন্তু অবস্থিত। মোস্ট ইম্পর্টেন্ট, সুবর্ণরেখা নদীতে কি রয়েছে? হুন্ডরু জলপ্রপাত। কোথায়? রাঁচির কাছে। তারপর ইম্পর্টেন্ট কিছু তথ্য দেখব যা এক ঝলকে। যেমন দেখো উত্তর ও দক্ষিণ ভারতের জল বিভাজিকা হচ্ছে বিন্ধ্য পর্বত। অলকানন্দা নদী দেবপ্রয়াগের কাছে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে।
ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে গঙ্গা। সুবর্ণরেখা নদীর গতিপথে হুন্ড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে। শিবসমুদ্রম জলপ্রপাতটি কাবেরী নদীর গতিপথে অবস্থিত। ডিহং ডিবং এবং লোহিতের নদীর যে মিলিত প্রবাহ তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। যমুনা নদী এলাহাবাদ শহরের কাছে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। তারপরে যে গোয়ালপাড়া শহরটি ব্রহ্মপুত্র নদীর ধারে অবস্থিত। সারাবতী নদীর গতিপথে গেরসোপ্পা জলপ্রপাত অবস্থিত সারাবতী নদীতে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। তোমরা এই ম্যাপটা দেখতে পারো, ম্যাপের মাধ্যমে যদি পড়া যায় তো অবশ্যই ভালো করে মনে থাকবে। তো অবশ্যই ম্যাপের মাধ্যমে পড়বে যখন জিওগ্রাফি পড়বে। তারপর দেখো কিছু ইম্পর্টেন্ট তথ্য বলে দিই একবার। যেমন এর আগেও বলেছি, চিল্কা হ্রদ উড়িষ্যা উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদ। কোলেরু হ্রদ গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট পড়বে, এর আগে তোমাদের ক্লাসে করানো হয়েছে যদিও। তারপর দেখো বেশ কিছু তথ্য জেনে নেব। যেমন সবরমতী নদী আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হয়েছে। যোগ জলপ্রপাত অবস্থিত কর্ণাটক রাজ্যে। মঞ্জিরা ইন্দ্রাবতী এরা হচ্ছে গোদাবরীর উপনদী। তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার প্রধান উপনদী। গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা দৈর্ঘ্যের বিচারে, আর কাবেরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা পবিত্রতার বিচারে। মহানদী নদীর উপরে অবস্থিত। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? হীরাকুদ বাঁধ। তারপর দেখো ভারতের একটি দক্ষিণ বাহিনীর নদীর নাম বলো। তো দক্ষিণ ভারতের নদী বললে কী কী হবে? তো গঙ্গা, সবরমতী নদী, তারপরে মাহি নদী, এগুলো। ঠিক আছে, দক্ষিণ বাহিনী কিন্তু অবশ্যই মনে রাখবে, দক্ষিণ বাহিনী গঙ্গা, সবরমতী, মাহি। কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে কোন নদী? মাহি নদী। এছাড়াও মনে রাখবে সুবর্ণরেখা নদী, এটা ইম্পর্টেন্ট তথ্য পেলাম। একটা তো মাহি নদী ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে সুবর্ণরেখা। তারপরে আচ্ছা, পশ্চিমবঙ্গের দক্ষিণের নদী বলা হয় দামোদরকে। গঙ্গার ডান তীরে সবচেয়ে বৃহত্তম উপনদীর নাম হচ্ছে যমুনা। গঙ্গা নদী এবং যমুনা নদীর মাঝখানে যে স্থলভাগ রয়েছে সেটি ভারতের সবচেয়ে বড় দোয়াব অঞ্চল, মনে রাখবে। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝখানে অবস্থিত একটি স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে কোলেরু হ্রদ, এই পয়েন্টে পড়বে। তারপরে গঙ্গার তীরে অবস্থিত উল্লেখযোগ্য শহরগুলির মধ্যে রয়েছে হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, কলকাতা, ইম্পর্টেন্ট। তারপরে দেখো ভারতের পশ্চিম বাহিনী নদীতে কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। লুনি, রূপনগর, মেঘা নদী, তারপরে ঘরঘরা যেটা রয়েছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে ভারতের অন্তর্বাহিনী নদী, যা আমরা এর আগের দিনও আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট। যেহেতু একটি মাধ্যমিকের বই থেকে করাচ্ছি, তো এই বইয়ে যা আছে সেগুলোই তোমাদের পড়াচ্ছি। যদিও এর বাইরে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, তোমাদের অন্যান্য বই ফলো করতে হবে। আমি এই বইটা থেকে যেহেতু করাচ্ছি, তো এই বইয়ের মধ্যে থেকে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে করাচ্ছি, যাতে করে তোমাদের কাছে এই বইটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, তো আজকের ক্লাসেরটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। পরবর্তী ক্লাসে আমরা বাকি পার্টগুলো আলোচনা করব। রেগুলার পুরো ইন্ডিয়ান জিওগ্রাফিটা কভার করে দেবো। তোমরা শুধু রেগুলার ক্লাসগুলো দেখতে থাকো, সাপোর্ট করো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে তোমরা কী ধরনের ভিডিও চাইছো। তো বন্ধুরা সকলে ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।